সংবিধানের অনুচ্ছেদসমূহ প্রথম অধ্যায় প্রজাতন্ত্র অনুচ্ছেদ 1-7 প্রজাতন্ত্র রিপাবলিক হলো এমন একটি শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এই ব্যবস্থায় কোনো রাজা রানী বা বংশানুক্রমিক শাসক থাকেন না। সহজ কথায় এটি একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের বিপরীত। প্রজাতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। জনগণের সার্বভৌমত্ব। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে থাকে। জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত রাষ্ট্রপ্রধান, প্রজাতন্ত্রের প্রধান, যেমন রাষ্ট্রপতি, জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন। আইনের শাসন। দেশের সংবিধান ও আইন সবার জন্য সমান। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক, সবাই আইনের অধীন। বংশানুক্রমিক পদের অনুপস্থিতি। উত্তরসূরি হিসেবে স্বয়ংক্রিয়ভাবে কেউ রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পদে বসতে পারেন না। উদাহরণ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি বিশ্বের অধিকাংশ আধুনিক রাষ্ট্রই প্রজাতন্ত্রের উদাহরণ। দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8-25 অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে, অনুচ্ছেদ 8-25, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এগুলো হলো রাষ্ট্র পরিচালনার ভিত্তি। সরকার যখন কোনো আইন বা নীতি প্রণয়ন করে, তখন এই নীতিগুলোকে অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে, যদিও এগুলো আদালতের মাধ্যমে সরাসরি বলবৎযোগ্য নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে, যা 4টি স্তম্ভ হিসেবে পরিচিত। নিচে এগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হলো। 1. প্রধান 4টি মূলনীতি: জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, সোশ্যালিজম অ্যান্ড ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন, মানুষের ওপর মানুষের শোষণ হতে মুক্ত একটি ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা নিশ্চিত করা। সব নাগরিকের জন্য অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। গণতন্ত্র ও মানবাধিকার, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। রাষ্ট্র হবে একটি কার্যকর গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। মানুষের মর্যাদার স্বীকৃতি থাকবে এবং প্রশাসনের সব স্তরে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, সেকুলারিজম অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম। ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার এবং কোনো বিশেষ ধর্মাবলম্বীর প্রতি বৈষম্য বা তাদের ওপর নিপীড়ন বিলোপ করা হয়েছে। 2. অন্যান্য গুরুত্বপূর্ণ মূলনীতিসমূহ, অনুচ্ছেদ 9-25, প্রধান 4টি স্তম্ভের পাশাপাশি সংবিধানে আরও কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক ও নীতিগত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কৃষক ও শ্রমিকের মুক্তি, অনুচ্ছেদ 14, রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হবে মেহননী মানুষকে, কৃষক ও শ্রমিক, এবং অনগ্রসর অংশকে সব রকমের শোষণ থেকে মুক্তি দেওয়া।
মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। অনুচ্ছেদ 15। নাগরিকদের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এছাড়া কর্মসংস্থান, বিশ্রাম, বিনোদন এবং সামাজিক নিরাপত্তার, যেমন বৃদ্ধ, বিধবা বা পঙ্গুত্বজনিত কারণে সাহায্য, নিশ্চয়তা দেওয়া। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। অনুচ্ছেদ 16। নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটানো। বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা। অনুচ্ছেদ 17। রাষ্ট্র সব শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে এবং সমাজ ও দেশের প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষার প্রসার ঘটিয়ে নিরক্ষরতা দূর করবে। জনস্বাস্থ্য ও নৈতিকতা। অনুচ্ছেদ 18। জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হবে। মদ, জুয়া ও অন্যান্য মাদকদ্রব্য এবং গণিকাবৃত্তির মতো সমাজবিরোধী ও নৈতিকতাবিরোধী কাজ বন্ধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ। অনুচ্ছেদ 18 ক। বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং জলাভূমি, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের নিরাপত্তা বিধান করা। সুযোগের সমতা। অনুচ্ছেদ 19। সব নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা। মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ নেবে। অধিকার ও কর্তব্যরূপে কর্ম। অনুচ্ছেদ 20। শ্রম হচ্ছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ এবং কাজের মূল্যায়ন নিশ্চিত করা হবে। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। অনুচ্ছেদ 21। সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা। নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা তাদের পবিত্র কর্তব্য। বিচার বিভাগ পৃথকীকরণ। অনুচ্ছেদ 22। রাষ্ট্রের নির্বাহী অঙ্গ, এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগকে, জুডিশিয়ারি, সম্পূর্ণ পৃথক ও স্বাধীন রাখা নিশ্চিত করা। জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ। অনুচ্ছেদ 23 ও 24। জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষাগত বৈশিষ্ট্য সংরক্ষণ এবং বিকাশ সাধন করা। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন স্মৃতিচিহ্ন বা স্থানগুলোকে বিকৃতি বা ধ্বংস হওয়া থেকে রক্ষা করা। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। অ
বিচার বিভাগীকরণ অনুচ্ছেদ 22 রাষ্ট্রের নির্বাহী অঙ্গ এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগকে জুডিশিয়ারি সম্পূর্ণ পৃথক ও স্বাধীন রাখা নিশ্চিত করা। জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ অনুচ্ছেদ 23 ও 24 জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষাগত বৈশিষ্ট্য সংরক্ষণ এবং বিকাশ সাধন করা। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন স্মৃতিচিহ্ন বা স্থানগুলোকে বিকৃতি বা ধ্বংস হওয়া থেকে রক্ষা করা। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন অনুচ্ছেদ 25 বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবজাতির প্রগতি, বিশ্ব শান্তি ও সহযোগিতা বৃদ্ধি করবে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ ও বর্ণবাদের বিরোধিতা করা এই নীতির অন্তর্ভুক্ত। একটি গুরুত্বপূর্ণ নোট সংবিধানের 8(2) অনুচ্ছেদ অনুযায়ী এই মূলনীতিগুলো আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রকে গাইড করবে, কিন্তু এগুলো কোনো আদালতের মাধ্যমে আইনগতভাবে বলবৎ করা যাবে না। অর্থাৎ কোনো নীতি সরকার বাস্তবায়ন করতে না পারলে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না, তবে এগুলো রাষ্ট্র পরিচালনার মূল আদর্শ। তৃতীয় অধ্যায় মৌলিক অধিকার 26-47 অনুচ্ছেদ মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত এমন কিছু অপরিহার্য অধিকার যা মানুষের ব্যক্তিত্বের বিকাশ, মর্যাদা এবং স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। এগুলো সাধারণত দেশের সংবিধানে লিপিবদ্ধ থাকে এবং আদালতের মাধ্যমে এগুলো বলবৎ করা যায়। অর্থাৎ কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। বাংলাদেশ ও ভারতের সংবিধানে মৌলিক অধিকারের একটি সহজ ও সংক্ষিপ্ত আলোচনা নিচে দেওয়া হলো। বাংলাদেশের সংবিধান মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে অনুচ্ছেদ 26-47 নাগরিকদের 18টি মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি হল আইনের দৃষ্টিতে সমতা অনুচ্ছেদ 27 সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্যহীনতা অনুচ্ছেদ 28 কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্য করবে না। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 32 আইনে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ অনুচ্ছেদ 33 কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে দ্রুত কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা অনুচ্ছেদ 39 প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। চলাফেরার স্বাধীনতা অনুচ্ছেদ 36 সমাবেশের স্বাধীনতা অনুচ্ছেদ 37 ও সংগঠনের স্বাধীনতা অনুচ্ছেদ 38 দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা, শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং যেকোনো বৈধ সমিতি বা সংগঠন করার অধিকার। ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ 41 প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। ভারতের সংবিধানে মৌলিক অধিকার ভারতের সংবিধানের 3য় খণ্ডে অনুচ্ছেদ 12-35 নাগরিকদের জন্য মূলত 6টি প্রধান মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 1 সমতার অধিকার রাইট টু ইকুয়ালিটি আইন সকলের জন্য সমান এবং জাত, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না।
দুই, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, বাক স্বাধীনতা। শান্তিপূর্ণ সমাবেশ এবং দেশের যেকোনো স্থানে বসবাসের স্বাধীনতা। তিন, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, মানুষ কেনাবেচা, জোরপূর্বক শ্রম খাটানো এবং শিশু শ্রম নিষিদ্ধকরণ। চার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যেকোনো ধর্ম বিশ্বাস ও তা প্রচারের স্বাধীনতা। পাঁচ, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের অধিকার। ছয়, সংবিধান প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়ার অধিকার, একে সংবিধানের আত্মা বলা হয়। মৌলিক অধিকারের প্রধান বৈশিষ্ট্যসমূহ সংবিধান দ্বারা সুরক্ষিত, এগুলো সাধারণ আইনের চেয়ে অনেক শক্তিশালী। কারণ এগুলো সরাসরি সংবিধান দ্বারা গ্যারান্টিযুক্ত, আদালত কর্তৃক বলবৎযোগ্য। রাষ্ট্র যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করে, তবে নাগরিক আদালতের মাধ্যমে তা ফিরে পেতে পারেন। অবারিত বা সীমাহীন নয়। মৌলিক অধিকার পেলেও তা সমাজ, রাষ্ট্র ও অন্যের নিরাপত্তার স্বার্থে কিছুটা যুক্তিসঙ্গত বিধিনিষেধের আওতাধীন। যেমন, আপনার কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু কারো মানহানি করার অধিকার নেই। জরুরি অবস্থায় স্থগিতকরণ, দেশের নিরাপত্তা বা জরুরি অবস্থার এমার্জেন্সি সময় রাষ্ট্র সাময়িকভাবে কিছু মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে। সংক্ষেপে, মৌলিক অধিকার হল নাগরিকের সুরক্ষা কবচ, যা তাকে রাষ্ট্রের বা অন্য কোনো প্রভাবশালী পক্ষের অন্যায় হস্তক্ষেপ থেকে রক্ষা করে। আপনি কি কোনো নির্দিষ্ট অনুচ্ছেদ বা কোনো দেশের মৌলিক অধিকার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? চতুর্থ অধ্যায় নির্বাহী বিভাগ, 48-64। রাষ্ট্রপতি, 48-54। অনুচ্ছেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2023 সালের 24শে এপ্রিল তিনি এই পদের জন্য শপথ গ্রহণ করেন এবং পূর্ববর্তী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। রাষ্ট্রপতি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য। জন্ম: 10ই ডিসেম্বর 1949, পাবনা জেলা। পরিচিতি: তিনি একজন সাবেক বিচারক, জেলা ও দায়রা জজ, এবং দুর্নীতি দমন কমিশনের দুদক সাবেক কমিশনার। বাসভবন: বঙ্গভবন, রাষ্ট্রপতির সরকারি বাসভবন। আপনি কি রাষ্ট্রপতি সম্পর্কে বা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার অন্য কোনো দেখছেন নাকির লাগে কাহিনী দাদা?
চতুর্থ অধ্যায় নির্বাহী বিভাগ 48-64 প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা 55-58 অনুচ্ছেদ বাংলাদেশ সরকারের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার ওপর ন্যস্ত থাকে। নিচে এদের গঠন, ভূমিকা ও কার্যাবলী সহজ ভাষায় আলোচনা করা হলো। 1. প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী এবং মন্ত্রিসভার চালিকা শক্তি। নিয়োগ: জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্যকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ক্ষমতা ও কার্যাবলী: সরকারের প্রধান। তিনি সরকারের নীতি নির্ধারণ করেন এবং সকল মন্ত্রণালয়ের কাজের সমন্বয় সাধন করেন। মন্ত্রিসভা গঠন: প্রধানমন্ত্রী তার পছন্দ অনুযায়ী মন্ত্রীদের তালিকা প্রস্তুত করেন এবং রাষ্ট্রপতি সেই তালিকা অনুযায়ী মন্ত্রীদের নিয়োগ দেন। রাষ্ট্রপতির পরামর্শ: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। সংসদের নেতা: তিনি জাতীয় সংসদের নেতা হিসেবে সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2. মন্ত্রিসভা, দ্য ক্যাবিনেট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামই হল মন্ত্রিসভা। এটি সরকারের নীতি নির্ধারণী অঙ্গ। মন্ত্রিসভার স্তরবিন্যাস: মন্ত্রিসভায় সাধারণত 3 ধরনের মন্ত্রী থাকেন। 1. মন্ত্রী, ফুল মিনিস্টার। একটি বা একাধিক মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্বে থাকেন। 2. প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার। সাধারণত পূর্ণ মন্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন অথবা কোনো কোনো ক্ষেত্রে স্বাধীনভাবে কোনো ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। 3. উপমন্ত্রী, ডেপুটি মিনিস্টার। মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের কাজে সহায়তা করেন। মন্ত্রিসভার মূল কাজ: নীতি নির্ধারণ, দেশের অভ্যন্তরীণ শাসন, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়। আইন প্রণয়নে ভূমিকা: সংসদে কোনো নতুন আইন পাস করতে হলে প্রথমে তার খসড়া, বিল, মন্ত্রিসভায় অনুমোদিত হতে হয়। বাজেট প্রণয়ন: দেশের বার্ষিক আয় ব্যয় হিসাব বা বাজেট মন্ত্রিসভার তত্ত্বাবধানে তৈরি হয়ে সংসদে পেশ করা হয়। 3. যৌথ দায়িত্বশীলতা, জয়েন্ট রেসপন্সিবিলিটি। বাংলাদেশের শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের কাছে দায়ী থাকে। মূল নীতি: মন্ত্রিসভার যেকোনো সিদ্ধান্তের দায় সকল মন্ত্রীর ওপর বর্তায়। যদি কোনো মন্ত্রীর কাজের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব পাস হয়, তবে পুরো মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। 4. প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সম্পর্ক: প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার ভিত্তি। তিনি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন এবং তাতে সভাপতিত্ব করেন। কোনো মন্ত্রীকে পদচ্যুত করা বা মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন করার একক ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে পুরো মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায়। তাই প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার মুকুটহীন সম্রাট বলা চলে। চতুর্থ অধ্যায় নির্বাহী বিভাগ 48-64 স্থানীয় শাসন 59-60 অনুচ্ছেদ স্থানীয় শাসন, লোকাল গভর্নেন্স বলতে একটি রাষ্ট্রের নির্দিষ্ট ক্ষুদ্র প্রশাসনিক এলাকায় স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। এটি কেন্দ্র সরকারের ক্ষমতার বিকেন্দ্রীকরণের একটি রূপ, যার মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করা। বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়।
পল্লী অঞ্চলের, গ্রামীণ, স্থানীয় স্বায়ত্তশাসন এবং শহরাঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন। ১. গ্রামীণ স্থানীয় শাসন, ৩ স্তর বিশিষ্ট। পল্লী অঞ্চলের স্থানীয় শাসন কাঠামোটি মূলত ৩ স্তর বিশিষ্ট। ইউনিয়ন পরিষদ, স্থানীয় শাসনের সবচেয়ে তৃণমূল ও প্রাথমিক স্তর। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়। একজন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যের সমন্বয়ে এটি পরিচালিত হয়। উপজেলা পরিষদ, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়। এর প্রধান হলেন একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এছাড়া ভাইস চেয়ারম্যান এবং উপজেলার আওতাধীন সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এর সদস্য থাকেন। জেলা পরিষদ, কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। জেলা পরিষদের একটি নির্দিষ্ট নির্বাচক মণ্ডলীর, ইউনিয়ন ও উপজেলার প্রতিনিধিরা, ভোটে চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হন। ২. শহরাঞ্চলীয় স্থানীয় শাসন শহরের জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য ২ ধরনের ব্যবস্থা রয়েছে। পৌরসভা, সাধারণত ছোট ও মাঝারি আকৃতির শহর বা মফস্বল এলাকায় পৌরসভা গঠিত হয়। এর প্রধান হলেন পৌর মেয়র এবং ওয়ার্ডভিত্তিক কাউন্সিলররা তাকে সহায়তা করেন। সিটি কর্পোরেশন, দেশের বড় বড় বিভাগীয় ও শিল্প প্রধান মহানগরগুলোতে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ইত্যাদি, সিটি কর্পোরেশন ব্যবস্থা চালু রয়েছে। এর প্রধানকে বলা হয় সিটি মেয়র। স্থানীয় শাসনের মূল কার্যাবলী স্থানীয় শাসন কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে উন্নয়নমূলক নানা কাজ করে থাকে। অবকাঠামো উন্নয়ন, ঘাট, সেতু, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, ময়লা জন্ম মৃত্যু নিবন্ধন, সনদপত্র প্রদান এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ বা সালিশ নিষ্পত্তি করা। শিক্ষা ও প্রাথমিক শিক্ষা পৃষ্ঠপোষকতা, শাসনের গুরুত্ব ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সব সিদ্ধান্ত কেন্দ্রের ওপর নির্ভর করে না। ফলে কাজের গতি বাড়ে, স্থানীয় নেতৃত্বের বিকাশ, তৃণমূল থেকে যোগ্য ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠতে সাহায্য করে। দ্রুত সমস্যা সমাধান।